আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। পর্দায় এই যে যুবকটিকে দেখছেন, কি মনে হয় একে দেখে? রোগাশোকা চেহারার, অতি সাধারণ দর্শন একটি যুবক, গায়ে একটা চাদর জড়িয়ে আছে। যুবক না বলে কিশোর বলাই ভালো। ভালো করে গোঁফদাড়ি ওঠেনি, নির্মল একটি হাসি জড়িয়ে মুখে, একেবারে অতি সাধারণ দর্শন একটি কিশোর। কিন্তু এই অতি সাধারণ দর্শন কিশোরটির গুণপনার পরিচয় পেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সে গুণপনার বহর এমন যে শোনার পর যদি আপনি ভিড়মি খেয়ে পড়ে যান, তবে আমাকে দোষ দেবেন না। এই ছেলেটি একটি যে সে সাধারণ ছেলে নয়, সে একটি কালখণ্ডের প্রতীক, একটি বিশেষ দেশের বিশেষ সময়ের প্রতীক। দেশটি বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আর কালখণ্ডটি হলো 2024-এর 5 আগস্ট থেকে 2026-এর 17ই আগস্ট দ্বীপ্রহর। কিছুকে আঁচ করতে পারছেন? আর একটু স্পষ্ট করে বলি তাহলে। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের বিপ্লবের প্রাথমিক সাফল্য, জনগণের হাতে ক্ষমতা ট্রান্সফার। যে জনগণ সেই মহাবিপ্লবের সামনের সারিতে ছিল, নেতৃত্বে ছিল, এই নিরীহ মুখের সাধারণ দর্শন, গোঁফ ভালো করে না ওঠা কিশোরটি ছিল তাদেরই একজন। এর নাম হচ্ছে মেহেদী হাসান। বিখ্যাত গজল গায়ক মেহেদী হাসানের গান শুনে এই কিশোরের বাপ ছেলের এই নাম রেখেছিল কিনা বলতে পারবো না। তবে ছেলে যেভাবে বিখ্যাত হয়ে উঠেছে এই এতটুকু বয়সে, ভালো করে গোপের রেখা গজায়নি, এই বয়সে সে যেভাবে বিখ্যাত হয়েছে তাতে বাপের স্বপ্ন একেবারে বৃথা যায়নি। এই মেহেদী হাসান সেই মেহেদী হাসানের মতো গজল গায় না বটে, তবে বিপ্লবের যে গানের গুঁতোয় বাংলাদেশ আজ জগৎ জোড়া দুর্নাম কিনেছে, দূরছাই উঠেছে সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে। এই কিশোর মেহেদী সেই গানের শিল্পী। ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। আপাতত এর কীর্তি কাহিনীর যেটুকু প্রকাশ্যে এসেছে সেটাই বলি। মনে করার যথেষ্ট কারণ আছে তার এই কীর্তি এই সামান্য ঘটনাটাতেই সীমাবদ্ধ নয়, আরও আছে। ভেসে থাকা হিমশৈলের চূড়া যেমন শুধু দৃশ্যমান থাকে, বাকিটা ডুবে থাকে জলের নিচে, এখানেও তেমন হওয়ার সমূহ সম্ভাবনা। আসবো সে কাহিনীতে, তবে তার আগে বলি হঠাৎ সংবাদ শিরোনামে কি করে এলো ছেলেটি সেইটা। খবরটা আমার চোখে প্রথম এলো আজকের মানব জমিন পত্রিকা থেকে। পত্রিকার হেডলাইন সংবাদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদী হাসান ভারতের দিল্লিতে, অভিযোগ নিরাপত্তাহীনতার। কি সুন্দর সংবাদ বলুন! যেন একটা মহান ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্রনেতা দিল্লিতে এসছে, এখানে নিরাপত্তা পাচ্ছে না, এইটা অভিযোগ, আর কোনো গল্প নেই। কিন্তু বিস্তারিত সংবাদে তো আর পুরোটা চাপা যায়নি। সেখানে কি লেখা হয়েছে সেটা একটু পড়ি, একেবারে যা লেখা আছে সেইটাই পড়ি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রনেতা মেহেদী হাসান এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। একটি ধারণকৃত ভিডিওতে তাকে দিল্লির ডিএফএস সেন্টারে দেখা গেছে। 17ই ফেব্রুয়ারির এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। নিজে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের হাই কমিশনেও তার উদ্বেগের কথা জানিয়েছেন বলে জানা গেছে। হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন
ছাত্রনেতা মাহাদি হাসান এক পুলিশ কর্মকর্তাকে খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছিলেন। বানিয়াচক থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পুড়িয়ে দেওয়া মানে পুড়িয়ে ছেড়ে দিয়েছে তা নয়, পুড়িয়ে মারা হবে কথাটা, সেই পুড়িয়ে মারার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আবার গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিনও পেয়ে গিয়েছিল অভিযুক্ত ছাত্রনেতা। মাহাদির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছিল। মামলাটা রুজু হয়েছিল কিন্তু পুড়িয়ে মারার সময় নয়। পরে তিনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে আঙুল তুলে তাকে রীতিমতো ধমকি দিয়েছিলেন। কি তেজ ভাবুন তো, গোপটেনি ভালো করে। যাই হোক, তো সেই অভিযোগতে মামলা রুজু হয়। আচমকা তার ভারতে আসার খবর প্রচারিত হওয়ার পর প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে ফিনল্যান্ডের ভিসার আবেদন করতে সে ভারতে এসেছে। সে কি পাশ করেছে, এরই মধ্যে গোপটেনি, এরই মধ্যে কি লেখাপড়া শিখে ফেললো যে একেবারে ইউরোপে ফিনল্যান্ডে যাচ্ছে। আসলে সেটা এখানে লেখেনি, পালাচ্ছে, সেটা নিয়ে পরে আসছে। উল্লেখ্য, সংবাদে আরো লেখা হয়েছে, উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে পুলিশের হাত থেকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় গিয়েছিল সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান। এই যে ছাত্রটিকে ছাড়াতে গিয়েছিল তারও একটা ইতিহাস আছে। সে ছাত্রলীগের নেতা ছিল। ছাত্রলীগ কার? আওয়ামী লীগের ছাত্র সংগঠন। কিন্তু ওই সময়ে, বিপ্লবের সময়ে সে কি ছিল জানা যায় না। তবে পরবর্তীকালে তাকে পুলিশ ধরেছিল অপারেশন ডেভিল হান্টে। সেখানে গিয়ে ছাত্রলীগের কার্যকর্তা হিসেবে তার নাম খুঁজে পেয়েছিল, তাই পুলিশ তাকে ধরে। কিন্তু এই মেহেদী হাসান সে সেখানে গিয়ে বলে, পুলিশের ওখানে গিয়ে বলে যে এ আমাদের লোক, একে ছেড়ে দেন। এবং পুলিশ অফিসার রাজি না হলে তাকে আঙুল উঁচিয়ে শাসায়। তো এরপরে বলছেন মানব জমিন, হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এইখানটায় তিনি নিজে মুখে বলছেন, বালিয়াচং থানায় কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম থানা। এসআই সন্তোষ চৌধুরী তাকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় বিতর্ক। এই আবহে মাহাদি হাসানকে শোকজ নোটিশ পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক। হ্যাঁ, শোকজ নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু তারপরে কি হয়েছিল আগে খবরটা পড়ে নেই। পরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এবং যদিও সে জামিনে ছাড়া পেয়ে যায়। প্রশ্নটা হচ্ছে যে তাকে বলছে যে তাকে আন্দোলনে তাকে শোকজ করে, কেন তুই মুখ ফুটে স্বীকার করলি আমি খুন করেছি, এই অপরাধে তাকে শোকজ। কিন্তু শোকজ করা তো সেটা তো হয়ে গেল সামনাসামনি, আবার তাকে পুলিশ যাতে ছেড়ে দেয় তার জন্য থানা ঘেরাও হয়েছিল, সেটাও করেছিল এই দপ্তর, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি। আবার তার জন্যে বিখ্যাত মাহাদি হাসান, তার জন্যে ঢাকাতেও পর্যন্ত বিক্ষোভ হয়, সেখানেও অবস্থান বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। মানব জমিন অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত বিবরণী এটা। তবে এর বাইরেও অনেক কিছু আছে। এই ক্ষণজন্মা মহাপুরুষকে মুক্ত করার জন্য তার সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাস্তায়, কিভাবে পুলিশকে গুলিগোলা চালাতে হয়েছিল, কিভাবে ওখানে আগুন জ্বলেছিল, এই সব কিছু তার কোনো ইঙ্গিত মানব জমিনের রিপোর্টে নেই। 24 ঘন্টাও আটক থাকতে হয়নি জনাব মেহেদী হাসানকে। বিচারক সাহেব কেস আদালতে উঠতেই তাকে সসম্মানে মুক্তি দিয়ে দেশ ও জাতির প্রতি মহান কর্তব্য পালন করেছিলেন ওই বিচারক মহাশয়।
আর পুলিশ তো হাত ঝেড়েই নিয়েছে। এবার আসি এই মেহেদী হাসানের এখন সংবাদে উঠে আসার কারণ নিয়ে। খবরে প্রকাশ, বাংলাদেশের নির্বাচনে জামাত এনসিপি জোটের হেরে যাওয়া ও বিএনপির মহাবিজয়ে 24 জুলাই বিপ্লবের কুশীলবরা, শুধু ওই উপদেষ্টারা নয়, সাধারণ কুশীলবরাও, তারাও দেশ ছেড়ে পালাতে ব্যস্ত এখন। সেই পালানোর জন্য গতকাল 17 ফেব্রুয়ারি মেহেদী এসছিল দিল্লির ডিএফএস সেন্টারে ফিনল্যান্ডের ভিসার জন্য কাগজ জমা দিতে। সে সময় তার পরিচিতি কেউ ধরে ফেলে, চেনা জানা কেউ তাকে দেখে ফেলে, এবং সে যে ভিসা নিয়ে বিদেশে পালাতে ভারতে এসেছে এই খবর একবারে চাউর হয়ে পড়ে। কেউ একজন তার ভিডিও ও কীর্তি কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং তারপরে সে হোটেলে ফিরতেই তার কাছে হুমকি ফোন আসতে থাকে। এতে একটু ঘাবড়ে যায় সে। ঘাবড়ে গিয়েও, মহাবিপ্লবী তো, সুতরাং ঘাবড়ে গিয়েও সে তার হুঁশ জ্ঞান হারায়নি। সে দিল্লির বাংলাদেশ দূতাবাসকে জানায় যে তার নিরাপত্তায় সংকট দেখা দিয়েছে, তিনি হুমকি ফোন পাচ্ছেন, কেউ তাকে মেরে ফেলতে পারে, মারতে পারে। দূতাবাস তখন বলে তাকে দেশে চলে যাওয়ার পরামর্শ দেয়। তারপর আজ 18 ফেব্রুয়ারি, আজকেই দুপুর 12:20 সে ঢাকার ফ্লাইটে উঠতে যায় দিল্লি বিমানবন্দর থেকে। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তবে সংবাদে প্রকাশ, ঘণ্টাখানেকের জিজ্ঞাসাবাদের পর তাকে আবার ছেড়েও দেয়। এই ছেড়ে দেওয়াটা নিয়ে যদিও ভারতের সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠছে, কারণ তার বিরুদ্ধে ছাড়তে বাধ্য হয় পুলিশ দিল্লির, কারণ তার বিরুদ্ধে ভারতে কোনো মামলা নেই। আর সে বাংলাদেশেও থেকে ওই ঝাঁপানো পাসপোর্ট বা অবৈধভাবে ভারতে আসেনি, সে বৈধ পাসপোর্ট নিয়েই, ভিসা নিয়েই ভারতে এসেছিল। আর বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনার পুলিশ পুড়িয়ে মারার যে মহান কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে তো মামলা হবে না। তারা তো ইনডেমনিটি পেয়ে বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো বিচার হবে না। সুতরাং বাংলাদেশে বা মামলা কেন হবে? হ্যাঁ, সে পরে থানায় গিয়ে পুলিশকে ভয় দেখিয়েছে, এইটাই তো, পুলিশের সাথে বাজে ব্যবহার করেছে। কিন্তু এ তো আগুনের ছেলে, সে পুলিশের সাথে ঝগড়া না করলে হবে কি করে? আর দেশটা তো তখনও, মানে কয়েকদিন আগে পর্যন্ত দেশটা তো তাদেরই দখলে ছিল, তখনও তো বিএনপি জেতেনি এবং তারা তখনও সমানে রাজত্ব করে যাচ্ছে। সুতরাং মামলার প্রশ্ন বাংলাদেশে ছিল না। আর দিল্লি পুলিশ, এখানেও তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সুতরাং বিপ্লবের এই মহান সন্তানকে দিল্লি পুলিশ আটকাবে কোন আইনে? প্রতিবেদনের শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে আপনাদের, বলেছিলাম এই ছেলেটা বাংলাদেশের এক বিশেষ কালখণ্ডের প্রতীক। কালখণ্ডটি হলো বিগত 18 মাস। শান্তির নোবেল জয়ী মহাপুরুষ, তিনিও আর এক ক্ষণজন্মা, যদিও বয়স 90-এর ধারে, কিন্তু তিনি এখনো 50 বছর বেঁচে দেশ শাসনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিছুদিন আগেও। সুতরাং সেই দেশটিকে, শান্তির নোবেল জয়ী মহাপুরুষ ইউনূস দেশটিকে বিচারহীন কোন মৃত্যু উপত্যকায় পৌঁছে দিয়েছেন। বিচারহীন মৃত্যু উপত্যকা এখন বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। তাতে মেহেদী হাসানের এই কীর্তি কাহিনী সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশটাকে কি করেছেন মোহাম্মদ ইউনূস এবং এই তথাকথিত জুলাই বিপ্লব। এরপরে যদি বলেন কেউ মা কি ছিলেন আর কি হইয়াছেন, আমার বাংলাদেশ কি ছিল আর কি হয়েছে, কেউ খুব একটা ভুল হবে কি? কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন? দয়া করে জানাবেন, কমেন্ট করবেন। একটি আমার নিজস্ব মৌলিক বিষয়ে মতামত প্রসঙ্গটি হলো নতুন বিএনপি সরকারের আয়ু কতদিন, জনপ্রিয়তায় কি আওয়ামী লীগ
ফিরছে কিনা, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। কারণ আপনারা জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে। নির্বাচন পরবর্তী সময়ে মানুষের মনে একটি আলাপ যে বিএনপি সরকার আসলে কতদিন লাস্টিং করবে, আমরা সেটি একটু বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, গত 1.5 বছরের নাটকীয়তা, বিতর্কিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, আর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন বিএনপি সরকার। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরপরই যে প্রশ্নটি আজ 18 কোটি মানুষের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে তা হলো এই সরকারের আয়ু কতদিন। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আড়ালে রেখে একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে এই যে যাত্রা শুরু হলো, এটি কি গণতন্ত্রের জয় নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? আজ আমরা বিশ্লেষণ করে দেখব কেন এই সরকারের পথ চলা সীমাহীন কঠিন হতে পারে এবং পর্দার আড়ালে আসলে কি ঘটছে। বন্ধুরা, ইতিহাসের চাকা যেন এক অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে। 2024 সালের শুরুতে আওয়ামী লীগ একটি নির্বাচন করেছিল যা নিয়ে অনেক বিতর্ক ছিল, বিরোধীরা অংশ নেয়নি। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র 8 মাস, কিন্তু আজকের প্রেক্ষাপট কি তার চেয়েও বেশি জটিল? বিশ্লেষকরা বলছেন 2024 সালে আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করেনি, অন্য দলগুলো তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে আসেনি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি, বরং জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর মানে দাঁড়ালো দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমত ছাড়াই এই সরকার গঠিত হয়েছে। যখন একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয়, তখন সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা মজবুত থাকে, প্রশ্নটা সেখানেই। আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 বছর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ আশা করেছিল পরিবর্তন, কিন্তু বাস্তবতা কি ছিল? মানুষ যখন তুলনা করতে শুরু করলো, তখন দেখা গেল আওয়ামী লীগ আমলের তুলনায় সামাজিক অস্থিরতা, জানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচক সব ক্ষেত্রে ইউনূস সরকারের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের ভাষায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। আর ঠিক এই জায়গাতেও ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তার তুঙ্গে ছিল, গত 1.5 বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে আজ যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতো, তবে তারা ভূমিধস জয় পেত। আর এই ভয় থেকেই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হলো? জনমনে এই সন্দেহ এখন বিষ বাষ্পের মতো ছড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন গঠিত বিএনপি সরকার কি 5 বছর পূর্ণ করতে পারবে? এক কথায় উত্তর দিতে গেলে এটি তাদের জন্য সীমাহীন কঠিন এক পরীক্ষা। কিন্তু কেন? কারণ বিএনপিকে শুধু সরকার চালালে হবে না, তাদের লড়তে হবে আওয়ামী লীগের সেই চোখ ধাঁধানো উন্নয়ন এবং স্থিতিশীলতার ইমেজের সাথে। আওয়ামী লীগ আমলের কিছু দুর্নীতি ও দুঃশাসন বাদ দিলে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে মাপকাঠি তারা তৈরি করে গেছে, বিএনপিকে তার চেয়েও ভালো কিছু করে দেখাতে হবে। যদি কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, যদি দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে থাকে, তবে সাধারণ মানুষ রাজপথে নেমে বলতে শুরু করবে আওয়ামী লীগকে ফিরিয়ে দাও। একটি নিষিদ্ধ দল যখন মানুষের আবেগে জায়গা করে নেয়, তখন সরকারের জন্য তা হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তারা মাঠের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না, কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ সক্রিয় থাকার কথা ছিল, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে বলতে পারি সেখানে তাদের বিশাল ঘাটতি রয়েছে। বিদেশে বসে বা গোপনে ডিজিটাল ক্যাম্পেইন করে জনমতকে সংগঠিত করার যে সুযোগ আওয়ামী লীগের ছিল, তারা সেটি পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তাদের সাংগঠনিক দক্ষতা এখন এক বড় প্রশ্নের মুখে। বিএনপি সরকারের টিকে থাকা যেমন তাদের কাজের উপর নির্ভর করছে, তেমনি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নির্ভর করছে তাদের আধুনিক ও কৌশলী সাংগঠনিক নেতৃত্বের ওপর। নিষিদ্ধতা কাটিয়ে তারা কি পারবে আবার রাজপথে ফিরতে, নাকি ডিজিটাল লড়াইয়ে পিছিয়ে পড়ার কারণে
তারা আরো ফিরতে বিলম্ব হবে। দিন শেষে রাজনীতি হলো মানুষের জন্য। কোন দলকে নিষিদ্ধ করে অর্ধেক মানুষকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা প্রায় অসম্ভব। বিএনপি সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে জন আস্থা তৈরি, অন্যদিকে আওয়ামী লীগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার চাপ। যদি তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং সর্বোপরি তাদের ভোটের সঠিক প্রতিফলন চায়। সামনে কি ঘটছে? আওয়ামী লীগ কি পারবে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফিরতে, নাকি বিএনপি তাদের কাজের মাধ্যমে মানুষের মন জয় করে পূর্ণ মেয়াদ শেষ করবে? সময়ই আসলে সব বলে দেবে। আপনার কি মনে হয়, এই সরকার কি 5 বছর টিকবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত।